একদণ্ড শান্তিতে থাকে না। এই মেয়েটার মধ্যে শান্তি বলতে কিচ্ছু নেই। আজ ব্রেকফাস্ট প্লেটে দিতে কলি সাহায্য করছে। জবেদা বেগম না করেছেন, কিন্তু কলি শুনল না। তন্ময়ের সামনে এসে দাঁড়িয়েছে কেবলই। খাবার প্লেটে উঠিয়ে দিবে তন্ময় হাত দেখিয়ে বলল। আমি পরোটা নিব না। জবেদা বেগম বললেন, তন্ময়কে মারাত্মক বিরক্ত দেখালো। জবেদা বেগম দ্রুত কলির হাত ধরে সরিয়ে নিলেন, না হলে দেখা যাবে চেঁচিয়ে উঠেছে। কলি অবুঝের মতো চেয়ারে বসে রইল। কি হলো সে উত্তরের আশায় জবেদা বেগমের দিকে তাকালেন। জবেদা বেগম বললেন, ওর মুখ ভেঙিয়ে খেয়ে চলেছে, চোখ উঠিয়ে তাকাচ্ছে না। চোখ উঠিয়ে তাকাবে কেন? এগুলো দেখতে তার একদম ভালো লাগে না। মেয়েটাকে দেখলেই তার বিরক্ত লাগে। সে খুবই বন্ধুত্বপূর্ণ মানুষ, তবে দিন বা দিন তার মন বিষাক্ত হয়ে উঠছে। এই কলি নামের মেয়েকে সে একইভাবে অপছন্দ করে যেমনটা সে সুমনাকে করে। এখন থেকে ওরও সেসব মেয়েদের অপছন্দ করবে যারা তন্ময়ের উপর কুদৃষ্টি নিক্ষেপ করে। ব্রেকফাস্ট শেষ করে তন্ময় রোজকার মতো সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েনি, দাঁড়িয়ে রইল। অরু তার সামনে দিয়ে ঘুরছে ফিরছে, গুনগুন করে গান গাইছে। মোস্তফা সাহেব চেতে নিয়ে ছেলের দিকে তাকালেন। আসবে না? কি? ও ও, হ্যাঁ। বিকেলের দিকে অরু ছাদে উঠে এসেছে, তার সঙ্গে দীপ্ত। পরীক্ষা শেষ করে তারা আজাদ পাখি হয়ে গিয়েছে, ঘুরছে ফিরছে। পড়াশোনার কোনো চিন্তা নেই। দীপ্ত বলল, আমাদের একসময় ঘোরাফেরার দরকার না। হুম, কোথায় যাওয়া যায়? শহরের বাইরে। আমার ঘুরতে ইচ্ছা করছে। তো বল গিয়ে চাচ্চুকে। আমাকে বাবা বকবে। তুমি বলো না। আমাকে কি চুমু দেবে? হুম। তুমি তন্ময় ভাইকে বলবে প্লিজ। হ্যাঁ, মানুষ খুঁজে পাস না? ভাইকে বলে দেখো তো। পারবো না, আমি আকাশ ভাইয়াকে বলবো। এটাও করতে পারো। ভাইয়া রাজি হবে মনে হয়। দীপ্ত এবং অরুর স্বপ্নের ঘোরে সময় নিয়ে ক্যাচাল করছে। মুফতি বেগমের ডাকে দীপ্তকে চলে যেতে হলো। অরু একাই দাঁড়িয়ে রইল। ধীরে সুস্থে সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে এসেছে। মাগরিবের আজান দিয়েছে। এক মনে নিচে তাকিয়ে অরু, চোখের সামনে দিয়ে একটি রিকশা গিয়েছে মাত্র। রিকশায় একজোড়া কপত কপতি দেখেছে। কি সুন্দর চড়িয়ে বসে দুজন, কানে কানে আলাপ করছে, শব্দ করে হাসছে হয়তো। খুব মধুর দেখালো ব্যাপারটা। ঠান্ডা শরীর এবং মন নিয়ে অরুর ইচ্ছে করছে এভাবে রিকশায় ঘুরতে তন্ময়ের সাথে। তন্ময়ের কথা মগজে আসতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আদেও কখনো কি তন্ময়কে স্বীকার করাতে পারবে সেদিন রাতের কথাগুলো সজ্ঞানে? প্রথম প্রথম অরুর নিজের উপর বিশ্বাস ছিল, সে পারবে যেভাবেই হোক। তবে এখন তার কনফিডেন্সে আঘাত ছেয়ে গিয়েছে। তন্ময়ের ধৈর্য কোনো মানুষের কাতারে পড়ে না। লোকটার আকাশ সমান ধৈর্য। এত ধৈর্য কোথা থেকে পেয়েছে? ওরও এতটা বিরক্ত করে, তবুও রাগ বা জেদের বশে কিছু বলে না। চুপচাপ শুনে যায়, দেখে যায়। ঠিক কিসের অপেক্ষা করছে? ওর বিয়ের? হঠাৎ শব্দ শুনল পেছন থেকে, ফিরে তাকালো। কলি এসেছে। ওরও পুনরায় সামনে ফিরে তাকালো। কলি পাশে এসে দাঁড়িয়েছে, তার নজর অরুতে সীমাবদ্ধ। অরু হেসে উদাসীন ভঙ্গিতে শুধালো, কিছু বলবি আপু? আচ্ছা। অরু মনোযোগ দেবার ভঙ্গিতে তাকালো, যেন শুনবে কলির কি বলার আছে। কলি কিছুক্ষণ চুপ করে থাকলো, ভেবে চিনতে বলল, অরুর হাসির রেখা বড় হলো। তাই? কি বুঝলেন আমাকে দেখে শুনে? না, বাধে না।
অরুর স্পষ্ট জবাবে কলি থমকে গেল। মুহূর্তেই তার ভদ্রতা বজায় রাখা ঠোঁটের হাসিটুকু বিলুপ্ত হয়ে গেল। কলির মুখশ্রী দেখে অরুর শব্দ করে হাসতে ইচ্ছে করল। মনে মনে তন্ময়কে ইচ্ছে মতো বকল। এত সব মাছি জড়ো করেছে নিজের আশেপাশে যে সেগুলো এখন তাকেও রেহাই দেয় না। অসহ্য। কলি কিছুক্ষণ তাকিয়ে রইল, দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আমাদের বাড়ির কেউ এখনো রাজি হয়নি। যেদিন আমাদের বাড়ির মানুষ এই বিষয় বলবে আমি মেনে নিব, তার আগে নয়। আমি অপেক্ষায়। কলি ভ্রুচূড়া কুঁচকে মুখ ফিরিয়ে চলে গেল। অরু দাঁড়িয়ে এতক্ষণ হাসি মুখে থাকলেও কলি চলে যেতেই তার চোখে মুখে আধার নেমে এলো। বিষণ্ণ মনে দোলনায় বসে পড়ল। হাড় কাঁপানো ঠান্ডা যেন শরীরে লাগছে না। কয়েকবার হাঁচি দিল। শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও নড়চড়া নেই তার। অয়ন মোড়ের দোকানে বসে চা খাচ্ছে এবং কথাবার্তা বলছে বন্ধু বান্ধবদের সঙ্গে। সাবিহা রিক্সা মোড়ের কাছাকাছি প্রায়। এখান থেকেই সে অয়নকে দেখতে পাচ্ছে, হাফ প্যান্ট টি শার্ট পরে দাঁড়িয়ে। ছেলেদের হাফ প্যান্টে খুব মানায়, এক আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, ভীষণ পুরুষালী দেখায়। অয়নকেও লাগছে। হাত নাড়িয়ে কিছু একটা নিয়ে খুব সিরিয়াস ভঙ্গিতে কথা বলছে ছেলেটা। চায়ের কাপ হাতে নেবার ভঙ্গিটা মারাত্মক। সাবিহা তাকিয়ে রইল ধ্যান মেরে। কথার ফাঁকে অয়ন তাকিয়ে নজর ফিরিয়ে আবারও তাকালো। চোখাচোখি হয়ে গেল। সাবিহা দ্রুত নজর ঘুরিয়ে নিল। অয়ন চায়ের কাপ রেখে এগিয়ে আসলো। খুব সাবলীল ভঙ্গিতে পেছন পকেট থেকে মানিব্যাগ বের করলো। রিক্সা ভাড়া দিয়ে দিল। সাবিহা চোখ পিটপিট করে তাকিয়ে। অয়ন একটি সাধারণ জিনিস করেছে, সেটা হলো সাবিহার রিক্সা ভাড়া দিয়েছে। এই সাধারণ বিষয়টি এতটা অসাধারণ কেন লাগছে সাবিহার চোখে? এতটাই অসাধারণ লেগেছে যে তার বুক দুরু দুরু কাঁপছে। রিক্সার সামনে থেকে যেতেই অয়ন হেসে বলল, আমি মাত্রই ফিরেছি। হুম। মানিব্যাগ পকেট ভরে অয়ন অন্য পকেটে কিছু একটা খুঁজছে। সেটা পেয়ে সাবিহার দিকে এগিয়ে দিল। তোমার জন্য। কি? সাবিহা চারপাশে তাকিয়ে হাত বাড়ালো। অয়ন একটি লকেট ছাড়ল। সাদা রঙের খুব সুন্দর একটি লকেট, জলজল করছে। মধ্যে লাভ শেপ খুলতেই অয়নের একটা ছোট ছবি দেখল, খুব ছোট ছবি। অয়ন হেসে তাকিয়ে। সে ভার্সিটির কোট ড্রেস পরে আছে। অয়ন বলল, পছন্দ হয়েছে? আমাকে মনে পড়লেই দেখে নেবে এটা। আর আমি সেম একটা আমার জন্য চাই তোমার থেকে, আমার সামনের জন্মদিনে। দিবে তো? সাবিহা হেসে তাকিয়ে রইল, জবাব দিল না। ছেলেটা আসলেই পাগল। ডিসেম্বরের শুরু। এই সময় হাড় কাঁপানো শীত নেমে থাকে। ছাদে পা ফেলা দায়ী হয়ে যায়। প্রকৃতিতে কুয়াশায় ধকধকানো ধোঁয়া উড়ে বেড়ায়। বাইরে নজর বুলিয়ে 1 মিটার দূরের জিনিস দেখতে পাওয়াও কষ্টসাধ্যের বিষয়। সেখানে ছাদে বসে থাকার কথা চিন্তা করাটাও মর্মান্তিক প্রায়। অথচ অরু দিব্যি ছাদের দোলনায় মাথা ঠেকিয়ে বসে এক মনে চেয়ে আছে দূর আসমানে। আধার রাতে চাঁদের চারিপাশে নক্ষত্রগুলো জ্বলজ্বল করছে। দেখাচ্ছে এক সৌন্দর্যের প্রতীককে পাহারা দেওয়া হয়েছে। মনে হচ্ছে পাহারাদারগুলো নক্ষত্র আর সৌন্দর্যের প্রতীক চাঁদ। এক অপরূপ চিত্র এ যেন। দূর আসমানের সৌন্দর্যে বিমোহিত হয়ে অগ্রাহ্য করল বুকের চিনচিন ব্যথা। দমকা হাওয়া এসে উড়িয়ে এলোমেলো করে দিয়েছে নিকোষ কালো চুলগুলো। সঙ্গে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে অনায়াসে। ওড়নার শেষের অংশটুকু স্বাধীনভাবে উড়ছে। ঠান্ডা হয়ে এসেছে অরুর শরীর। শীতল অনুভব করছে ভেতর বাহির সবখানে। তবে দোলনা থেকে উঠতে পারছে না। পায়ের ধাপ ফেলে নিচে যে নামবে তার শক্তি অবশিষ্ট নেই। শীতল তৃষ্ণায় ক্লান্তিতে ধুঁকছে শরীর। কোনো একটি বিষয় মনে দাগ কেটে দিলে সেটি অগ্রাহ্য করা বেশ কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় অরুর জন্য। কিছুতেই পারে না ভুলতে। এটা একটা বাজে স্বভাব বলা যায়। তিলে তিলে শেষ করে দেয় তার হৃদয়।
খুব ক্ষীণ মনের অধিকারী সে। একটু কটূক্তি তাকে বিষণ্ণ করে তুলতে পারে, তছনছ করে দিতে পারে তার হাস্য উজ্জ্বল পৃথিবী। নিস্তব্ধতার মধ্যে দূর হতে ঘন ঘন পায়ের শব্দ ভেসে আসছে। ওরও মনোযোগ দিয়ে শুনতে পারছে, শুনেও ঘুরে তাকালো না। দৃষ্টি তখনও আসমানে নিবদ্ধকৃত। পায়ের শব্দ এসে থেমেছে খুব নিকটে। কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে, তবুও আর কোনো প্রতিক্রিয়া শুনতে পারছে না। না শুনতে পারছে কোনো সারা শব্দ বা ডাক। কৌতূহলবশত ওরু অতিষ্ঠ ভঙ্গিতে ঘুরে তাকালো। তন্ময় দাঁড়িয়ে, আধার রাতের চাঁদের আলোয় তার বিরক্তিকর মুখশ্রী দৃশ্যমান। ভুরু দুয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ। ওরু পুনরায় মাথা ঘুরিয়ে বসে রইল, আর চোখে আরও দুবার তাকালো। একইভাবে দাঁড়িয়ে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে। এভাবে তাকিয়ে আছে কেন? খেয়ে ফেলবে নাকি? মিনমিনে কণ্ঠ অরুর। কি সমস্যা? তন্ময়ের জবাব এলো না। তবে এবার সে অরুর সামনে এসে উপস্থিত হয়েছে। পেশিবহুল হাতের সাহায্যে এক টানে দোলনা থেকে উঠিয়েছে অরুকে। অপ্রস্তুত অরু থুবড়ে পড়েছে তন্ময়ের বুকে। চিরচেনা সেই সুগন্ধি ঘ্রাণ ভেসে এসেছে নাকে। তন্ময়ের স্বাস্থ্যসম্মত শরীর গরম, উষ্ণ অনুভব করছে। সেই উষ্ণ অনুভবের নেশায় স্বেচ্ছায় পড়ে রইল তন্ময়ের বাহুতে। উদ্বিগ্নতার সহিত মিশে গেল পুরোপুরি। ঘনিষ্ঠ হয়ে নিজেই দুরু দুরু বুক কেঁপে উঠল। শিহরণ বয়ে গেল সম্পূর্ণ শরীর জুড়ে। উপলব্ধি করতে পেল তন্ময়ের ওঠানামা করা বুকের গতি। ধকধকানো শব্দ ও যেন শুনতে পারছে ভেতর হতে। দমকা মেশামাল হাওয়া শরীর ছুঁয়ে দিতেই থরথর করে কেঁপে উঠছে তার শরীর। তন্ময়ের ভ্রুচূড়া এবার মাত্রাতিরিক্ত কুঁচকে গিয়েছে। তার পাতলা ঠোঁটচোরা কাঁপছে ধমক দেবার জন্য। গলায় ধমক আটকে রেখে সাবলীল ভঙ্গিতে শরীর থেকে নিচের জ্যাকেট খুলে ফেলল। পরপর ব্যস্ত ভঙ্গিতে অরুর পায়ে পরিয়ে দিল। জ্যাকেটে লেপ্টে থেকেও অরুর কাঁপুনি কমছে না। তন্ময় টেনে নিতে চাইলে অরু যাচ্ছে না, ঠায় দাঁড়িয়ে একইভাবে। তন্ময় থেকে ঘুরে দাঁড়ালো, অভিমানে তার কণ্ঠে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। আমি যাব না। কেন? আপনার কি? আপনাকে তো ধরে রাখিনি, যান। মাইর খেতে ইচ্ছে করছে? না, আপনি ভাগেন। অরু! অরু ঘুরে তাকালো, তার চোখ চোরা লাল হয়ে গিয়েছে। হিসফিস করছে মুখশ্রী। তন্ময়ের রাগী চেহারার মুহূর্তে পরিবর্তন দেখালো। অদৃশ্যমানভাবে নরম হয়ে এলো। এগিয়ে যেতে নিয়ে মোলায়েম সুরে জিজ্ঞেস করলো। কি হয়েছে? আপনি? আমি? অরু এত চেষ্টা করেও বাক্যটি মুখ দিয়ে বের করতে পারছে না। পুনরায় মুখ খুলল, পারছে না। তন্ময়কে খুব ধৈর্যবান দেখালো। চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করছে। অরু অস্পষ্ট স্বরে শুধালো। আপনি কি ওই কলি আপুকে পছন্দ করেন? তন্ময় তাজ্জব মনে গেল যেন। বিরক্তির রেশ ধরে বলল। তোর কি মনে হয়? আপনি বলেন। তুই এসব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আনিস কিভাবে? আমি এনেছি। ওই কলি আপু বলেছে সামনেই আপনাদের দুজনের বিয়ে। তার মানে আপনার মামিও বলেছে একই কথা, সিলেট থাকতেই। আপনি সব কিছুর দোষ শুধু আমাকে দেন কেন? আপনি একটা বিয়ে করেন, না হলে 10টা, আমার কি? কোনো জবাব এলো না। না শোনা গেল পায়ের শব্দ। অভিমানী অরু আর চোখে চোখ তুলে তাকালো। তন্ময় কপালে সূক্ষ্ম ভাঁজ নিয়ে তাকিয়ে আছে। দৃঢ়তার চাহনি। রাগের মাথায় বকবক করেছে এতক্ষণ। হুঁশে ফিরে ছোট ঢোক গিলল অরু। গলাটা শুকিয়ে গিয়েছে। ঠোঁট জোড়া চিফতারা ভিজিয়ে নিল। দ্রুত পায়ের সামনে অগ্রসর হলো। এখন সে কেটে পড়বে। তন্ময়ের মুখমণ্ডল দেখে সে বুঝে গিয়েছে এ বিষয়ে তার মাসুম তন্ময় ভাই কিছুই জানে না। না জানুক, তবুও দোষ এই মাসুম তন্ময়ের। তন্ময়কে রেখে অরু যেতে পা বাড়ালো। পাশ কেটে যেতে নিলে তন্ময় হাত চেপে ধরে, টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলে। তুই কি সিলেট থেকে রাতারাতি এই কথা শুনে চলে এসেছিলি? অরু থমকালো, পিটপিট করছে আঁখি দুটি। কোনো কথা কোথায় নিয়ে গিয়েছে। তন্ময়ের বিজনেসম্যান না হয়ে অ্যাডভোকেট হওয়া উচিত ছিল। অরু মিনমিন সুরে বলল। ছাড়ুন। তন্ময় তার হাত পিঠের পেছনে পেঁচিয়ে ধরেছে। উত্তর দিতে বলেছি। ব্যথায় কুঁকড়ে গিয়েছে অরু। ধমক শুনে কেঁপে উঠেছে খানিক। নাক ফুঁসছে তার। কম্পিত গলায় বলল।
চড় মারবেন আমাকে? এবার আমি সত্যি সত্যি চাচুকে বিচার দিব আপনার নামে। পরপর ঘাড়ে স্পর্শ অনুভব করল। লম্বা চুলে টান খেল। তন্ময় বাহাতে পেঁচিয়ে নিয়েছে চুলগুলো। জবাব দে। ভয়ে রীতিমতো জড়সড় হয়ে গিয়েছে অরু। তন্ময়ের এই দানবীয় হাতের চর ভীষণ রকমের ব্যথিত এবং লজ্জাজনক। পর মুহূর্তেই আবারও চুলে টান খেল। ব্যথায় আর্তনাদ করল। ব্যথা পাই। উত্তর দে। আপনার কি আমার উপর একটু মায়া হয় না? অরু, রাগাস না আমাকে। কথা ঘোরাতে না পেরে চুপসে গেল অরু। ভয়ে বুক দুরু দুরু কাঁপছে। তন্ময় এতটা ভয়ঙ্কর হবে জানলে সে কখনোই এই বিষয় তুলত না। চুপচাপ মুখ বন্ধ করে রাখত। নিজের দোষে ফেঁসে বোকা বনে গিয়েছে এক প্রকার। নিজেকে ছাড়াতে ছটফট করতে গিয়ে থেমে গেল হুট করে। দূর থেকে ভেসে আসছে দীপ্তর। লা 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 ওকে। দীপ্ত ছাদে আসছে নিশ্চয়ই। অরু পুনরায় ছটফট করতে লাগলো। তন্ময় তাকে ছেড়ে দিল। অরু হাঁপ ছেড়ে বেঁচেছে এমন ভঙ্গিতে শ্বাস ফেলতে নিয়েছিল। তবে তন্ময়কে শব্দ করে ছাদের দরজা লাগাতে দেখে শ্বাস গলায় আটকে গেল। না শ্বাস ফেলতে পারছে আর নাই বা নিতে পারছে। তন্ময়কে কাছে আসতে দেখে দোলনার পেছনে চলে গেল। তন্ময় অধৈর্য গলায় আদেশ সুরে বলল, এদিকে আয়। না, একদম না। তোকে ধরতে পারলে কিন্তু খেয়ে ফেলবো। অরুর সর্বাঙ্গ কেঁপে উঠল। এ ধরনের বাক্য সেই প্রথম শুনছে তন্ময়ের মুখে। লজ্জায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সুযোগ পেয়ে মুহূর্তেই তন্ময় তাকে পেছন দিয়ে টেনে ধরল। ছাদের রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড় করিয়ে বলল, আর একবার জিজ্ঞেস করব, এবার যদি জবাব না দিস তাহলে তোর খবর আছে। এমন অবস্থায় অরু শুধু তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। কম্পন সৃষ্টি করছে ভেতরে। গলা দিয়ে কথা বের হতে চাইছে না। নজর ঘুরিয়ে অস্পষ্ট স্বরে বলল, হ্যাঁ। আমাকে কেন বলিসনি? কেন বলবো? তন্ময় পুনরায় অরুর হাত বেঁকিয়ে ধরেছে। এবার কিছুটা শক্তি প্রয়োগ করেছে। ব্যথায় অরুর আঁখি দুটি ভিজে উঠেছে। ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করে গেল। তন্ময়ের কণ্ঠে ক্রোধ স্পষ্ট। তুই এত বড় কাহিনী ঘটিয়েছিস আমাকে না বলে, আবার থেকে কনফার্ম না হয়ে। ছাড়ুন। দরজায় ত্রিম ত্রিম শব্দ করছে। সঙ্গে ভেসে আসছে দীপ্তের বাচ্চামিতে ভর্তি স্বর। অরু ভেজা নয়নে ছাদের দরজার দিকে তাকিয়ে ভুলেও তন্ময়ের দিকে তাকাচ্ছে না। চোখে চোখ পড়লে সে ভয়ে জ্ঞান হারাবে। যেভাবে তাকিয়ে আছে যেন অরুকে সত্যি খেয়ে ফেলবে। পরপর জবেদা বেগমের গলার স্বরও শোনা গেল। অরু মৃদুস্বরে বলল, ছাড়ুন, না হলে আমি চেঁচাবো। চেঁচিয়ে দেখ তুই। এক্ষুনি যদি না ছাড়েন আমি সত্যি সত্যি চেঁচাবো। গো হেড। অরু দাঁতে দাঁত চেপে রাখল কিছুক্ষণ। কি ভেবেছে অরু চেঁচানোর সাহস পাবে না? পাবে। আজ সকলের সামনে এই লোককে অপদস্থ করবে সে। অরু নাক ফুঁসিয়ে চেঁচিয়ে উঠল। বড় মা। মুহূর্তেই অরুর অল্প সংখ্যক খোলা ঠোঁটে তন্ময় নিজের ঠোঁট এগিয়ে নিল। আচমকা আক্রমণে অরু থরথর করে কেঁপে রেলিংয়ে মিশে গেল। চোখজোড়া শক্ত করে বুঝে গিয়েছে। কাঁপতে থাকা শরীরে স্পষ্ট তন্ময়ের বেসামাল স্পর্শ অনুভব করছে। ছটফট করে সরতে চাইলেও পারছে না। আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে তন্ময় তাকে। চুপ করানোর ভঙ্গিতে ঠোঁটে ঠোঁট মিলেছে ঠিকই, তবে এখন পরিস্থিতি ভিন্ন। নেশায় হারিয়ে গিয়েছে তন্ময়। অনুভূতির সাগরে ভেসে অরু ছটফট বন্ধ করে দিয়েছে। শক্ত করে চেপে রেখেছে তন্ময়ের টি শার্ট। দুজনের নেওয়া ঘন ঘন গরম এক একটি নিঃশ্বাস একত্রে মিলিত হচ্ছে। অরু লজ্জায় কয়েকবার মাথাটা ঘোরানোর চেষ্টা করেছে, সফল হয়নি। তন্ময় পুনরায় তাকে নিজের দিক করে নিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত চুমুর ভেজা শব্দেও লজ্জায় হতভম্ব হয়ে পড়েছে অরু। সেদিন রাতে একটা গাঢ় করে চুমু হয়নি তাদের মধ্যে। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তন্ময় জ্ঞান হারিয়ে বসেছিল। তাই বলা যায় এই অনুভূতি তার কাছে নতুন। তন্ময় শান্ত হয়েছে খুব সময় নিয়ে, তবে এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। তার নেওয়া এক একটি শ্বাস প্রশ্বাস অরুর ঘাড়ে পড়ছে। অরু ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে এখনো। মাথা ঘুরিয়ে রেখেছে।
চোখের দৃষ্টি নিচে, ভুলবশতও ফিরে তাকাচ্ছে না। তন্ময় ডান হাতে অরুর দু গাল চেপে ধরেছে, মুখ নিচের দিকে ফিরিয়েছে। তার কণ্ঠের স্বর আধার রাতের থেকেও গভীর। মুড চেঞ্জ হয়ে গেছে, তাই বেঁচে গেলি। তবে এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। কোনো কিছু শুনলে সোজা আমাকে এসে বলবি, আমি জবাব দেব। মনে থাকবে? অরু বাধ্য মেয়ের মতো মাথা দোলালো, আড়ষ্ট চোখে তাকালো। তন্ময় সময় নিয়ে বলল, তুই ছাড়া দ্বিতীয় কোনো নারী নেই আমার জীবনে। অরু স্তব্ধ বিমূঢ়, হকচকিয়ে গেল সে। পরপর নিজেকে হাওয়ায় ভাসমান অনুভব করল। অস্পষ্ট স্বরে চিৎকার করে উঠল। তন্ময় তাকে পাছা কোলে তুলে নিয়েছে। অরুর ছটফট অগ্রাহ্য করে সামনে অগ্রসর হয়েছে তন্ময়। অরু তখনও ভ্যাবাচ্যাকা খেয়ে বসে। কানের কাছটায় কেউ ড্রাম বাজিয়ে তন্ময়ের বলা বাক্যটি বারংবার বাজিয়ে চলেছে। দোড়ো দোড়ো বুক কাঁপছে অরুর, চোখের কোণ কখন ভিজে উঠছে অজানা। কাঁচ ভাঙার শব্দে ঘোর কেটেছে অরুর। সে সামনে তাকালো। তার ছোট্ট চোখজোড়া বড় আকার ধারণ করেছে। কলির হাতে কফির মগ ছিল হয়তো, সেটা জমিনে পড়ে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। এমতো অবস্থায় মুখোমুখি তিনজন। অরু লজ্জায় হতভম্ব হলেও তন্ময়ের কোনো হেলদোল দেখা গেল না। সিঁড়ি বেয়ে নেমে চলেছে। বাক্রুদ্ধ অরু একইভাবে পড়ে রইল তন্ময়ের বাহুতে। সে এতটাই অবাক হয়েছে যে ছটফট করতে ভুলে গিয়েছে। অরুর রুমে ঢুকে তন্ময় তাকে বিছানায় ছুঁড়ে ফেলেছে। নরম তুলতুলে বিছানায় পড়ে রইল অরু। ঘুরে তাকালো না, উঠে বসলো অবধি না। শুনতে পেল দরজার শব্দ। তন্ময় চলে গেছে। চোখজোড়া খিচিয়ে বন্ধ করে রেখেছে, বুকে হাত চেপে ধরেছে। সবকিছু একত্রে মগজে ঢুকছে। তবে তন্ময়ের বলা সেই বাক্যটি ওরও কিছুতেই ভুলতে পারছে না। বারংবার হুংকার তুলছে, কাঁপিয়ে তুলছে বুকের ভেতরটা। এ রাতে মোস্তফা সাহেব আর তন্ময়ের তর্ক লেগেছে। বন্ধ দরজার আড়াল হতে বাপ ছেলের তুমুল কথা কাটাকাটি শোনা যাচ্ছে। তবে ঠিক কী নিয়ে দুজনের ঝগড়া কেউই বুঝতে পারছে না। ড্রয়িং রুমে লাইন ধরে বাড়ির এক একজন দাঁড়িয়ে, সকলেই চিন্তিত। আনোয়ার সাহেব দুবার ভাই ভাই বলে ডেকে এসেছেন, তাতে কাজ হলো না কোনো। অপরদিকে জবেদা বেগম কয়েকবার দরজায় করাঘাত করেছেন। স্বামী বা সন্তান কেউই কোনো প্রকার সাড়া শব্দ করল না। ওরও সিঁড়ির উপরে দাঁড়িয়ে, নিচে নামছে না ভয়ে। আজ সে ঘর থেকেই বেরোতে চাচ্ছিল না। চেঁচামেচির শব্দে বেরিয়েছে নেহাত, না হলে 2-3 দিন তার ঘরে আটকে থাকার প্ল্যানিং ছিল। এখনও ঠোঁটের গরম আভা যায়নি, ভার ভার লাগছে। ঝিলিক মেরে চলছে ঠোঁটের মধ্যাহ্ন অংশ। এ অবস্থায় সে একদমই তন্ময়ের সামনে পড়তে চায় না। ভাবতে না ভাবতেই হুট করে তন্ময়কে আসতে দেখছে। চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে লোকটার। ব্যস্ত ভঙ্গিতে উপরে উঠে আসছে। অরু তাড়াহুড়ো করেও তন্ময়ের চোখের আড়াল হতে পারল না। তন্ময়ের চোখের সামনে পড়ে গেল। লজ্জায় হতভম্ব হয়ে টান টানভাবে দাঁড়িয়ে রইল। তন্ময় যখন তার কাঁধ ঘেঁষে গিয়েছে, অরুর শ্বাস আটকে গেল গলায়। চোখ বুজে থাকলো শক্ত করে। একই বাড়িতে থাকে তারা। সে কিভাবে অ্যাভয়েড করবে তন্ময়কে? এটা তো অসম্ভব। কিন্তু অরু লজ্জায় চোখে চোখ রাখার সাহসটুকু পাচ্ছে না। সামনাসামনি হবে কিভাবে? অতিষ্ঠ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে অয়ন। মাথা ব্যথায় চোখ মেলে তাকাতে পারছে না। বিষদায়ক যন্ত্রণা উপলব্ধি করছে। কপালে আঙ্গুল ঘষে চলেছে সমানে। একটা পেইন কিলার খেয়ে নিলে পারফেক্ট হতো, তবে সেটা এখন সম্ভব নয়। পেইন কিলার নিলে আরামদায়ক ঘুম চলে আসবে দুচোখের পাতায়। আর অয়নের আজ ঘুমানোর কোনো রাস্তা নেই। সারা রাত জেগে কাটাতে হবে। আপাতত একটা গরম গরম কফি লাগবে। রান্নাঘরে পা বাড়ালো। ফ্রিজ থেকে একটা দুধের প্যাকেট বের করে নিয়েছে। নিঃশব্দে চুলায় দুধ বসিয়েছে। মগ চামচ গুছিয়ে সেখানে কিছুটা কফি, সামান্য চিনি নিয়ে মিক্সিং করে নিয়েছে। দুধ উতলে উঠতেই মগে ঢেলে দিল। নেড়ে চেড়ে রেডিমেড শর্টকাট পদ্ধতিতে বানানো কফিতে চুমুক মেরে নিজের রুমের দিকে পা বাড়ালো। সামনাসামনি পড়ল লতা বেগমের। তিনি মাত্রই ঘুম ছেড়ে বেরিয়ে এসেছেন। টুকটাক শব্দ শুনে হয়তো। হামি দিয়ে চোখের কোণে বিন্দু ঘুমন্ত জল নিয়ে বললেন, ঘুমাবো না মা, কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, ঘুমানোর সময় নেই।
না, তুমি গিয়ে শুয়ে পড়ো। অয়ন নিচের রুমে ঢুকে গেল। দরজায় ছিটকানি লাগিয়ে চেয়ার টেনে টেবিলের সামনে বসলো। সামনেই মোবাইল ফোন সেট করে রাখা, বলা যায় তার চক্ষুদ্বয়ের সামনে মোবাইলের স্ক্রিন। স্ক্রিনে ভেসে আছে সাবিহার ঘুমন্ত মুখমণ্ডল। নিবিড়ভাবে আবেশে ঘুমিয়ে পড়েছে, কাঁথা বুক অব্দি টেনে নিয়েছে, থুতনি ঝুঁকে গলায় ঠেকেছে। আধারে তার মায়াবী মুখশ্রীর দেখা মেলা বেশ দায়ী হয়ে পড়েছে। অয়ন আর চোখে কয়েকবার দেখে অ্যাসাইনমেন্টে মনোযোগ দিল। কিছুটা এঁকে কিছুটা লিখে কফিতে চুমুক বসাচ্ছে। ব্যস্ত ভঙ্গিতে আবার এক নজর পুনরায় স্ক্রিনে দিয়েছে। তবে একবার স্ক্রিনে নজর রাখলে ফেরানো কষ্টদায়ক বটে। আনমনে মৃদু হেসে বলল, কথার খেলাপ করেছে কেন সাবিহা? তুমি না বলে রাত জেগে আমায় উষ্ণতা দেবে? মৃদুস্বরে হাসল অয়ন। অথর বেঁকিয়ে চেয়ে রইল ক্ষীণ নজরে। খুব নেশাগ্রস্ত শোনালো তার কণ্ঠের স্বর। কবে তোমাকে এভাবে নিজের পাশে দেখবো? এই দিন আসছে না কেন বলো তো? আমার যে তর্স হয়েছে না। অনুভূতি ব্যক্ত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পুনরায় অ্যাসাইনমেন্টে মনোযোগ হবার প্রচেষ্টায় মত্ত হয়েছে। ঘড়ির কাঁটা ঘুরে এসেছে ৫:৫৫-তে। তার অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে সবেই। হাত পা ভেঙে এসেছে। উঠে একটু এক্সারসাইজ করে নিল, উঠবোস করে ফোন হাতে নিল। দুষ্টু সুরে বলল, গুড মর্নিং অয়নের প্রেয়সী। অয়নের প্রেয়সীর জবাব নেই। হেসে অয়ন স্ক্রিনে চুমু দিয়ে কল কেটে দিল। এতক্ষণ যাবৎ ঘুমে বিভোর সাবিহা হঠাৎ করে চোখ মেলে তাকালো। অসম্ভব লাল হয়ে গিয়েছে চোখ জোড়া। চোখের সাদা অংশটুকু লাল শিরায় জমাট বেঁধে গিয়েছে। গাল দুটো ভীষণভাবে জ্বলছে। ঠোঁটের কোণ ঘেঁষে হাসির রেখা ফুটতে চাইছে। সে জেগেই ছিল সর্বক্ষণ। জেগেছিল বললে ভুল হবে, আধ ঘুমন্ত ছিল। অস্পষ্ট ঘুমের ঘোরে সে সবই শুনেছে, দেখেছে। লজ্জায় চোখ খোলেনি। এত সব উদ্ভট কাণ্ড কারখানা করে ছেলেটা যে সাবিহা মুখ তুলে তাকাতে অবধি দ্বিধাবোধ করে। অশান্তভাবে ফের চোখ বুজল। কিছুটা সময় আছে এখনো। ঘুমিয়ে নিবে, না হলে সকালে চোখ খুলে তাকাতে পারবে না তন্দ্রা কাটিয়ে। তার ঘুমের আবার বেহাল অবস্থা। পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে থাকে। সারা দিন মন মেজাজ তেতো হয়ে রয়। আর সেটা সাবিহা মোটেও চায় না। শীতকালের সময়টাতে ওরু জানালা বন্ধ রাখে না। এটা একটা তার বাজে স্বভাব বলা চলে। সুমিতা বেগম সন্ধ্যার পরপর জানালা বন্ধ করে দিয়ে যান, তবে ওরু পরপর আবার খুলে রাখে। মশার পরোয়া করে না। এভাবেও এই সময় এয়ার কন্ডিশন ছাড়া পড়ে না যে, তাই জানালা সর্বক্ষণ খোলা রাখা যায়। খোলা জানালা দ্বারা সূর্যের কিরণের প্রবেশ ঘটেছে রুমে। ঠিক অরুর মুখশ্রীর উপর পড়ছে লম্বা সরু উজ্জ্বল কিরণের রেখা। চোখজোড়া কুঁচকে অরু ঘুমিয়ে গেল, তবু রেহাই নেই এই সূর্যের কিরণ হতে। হাঁসফাঁস করে মিনমিনে স্বরে অভিযোগ করল। পিটপিট করে আঁখি দুটি খুলে তাকিয়ে রইল মাথার উপরের সিলিংয়ের পানে। মস্তিষ্ক ফাঁকা। সময় লাগলো মগজ ধোলাই করে সবকিছু ধীরে সুস্থে মনে করতে। গতরাতে সেসব মনে পড়তেই চোখ শক্ত করে বুজে ফেলল। বিছানা ছাড়ার কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ঘড়ির কাঁটা 7টায় ঘুরছে। তন্ময় এখনো বেরোয়নি। সে 8টায় ব্রেকফাস্ট করে 8:30-এর মধ্যে বেরোয়। তার মানে তন্ময়ের সামনে পড়তে না চাইলে 1.5 ঘন্টা নিজেকে এই রুমে বন্দি করে রাখতে হবে। পরপর মগজে আসলো, আজ তো শুক্রবার। শুক্রবার তো ছুটির দিন। তার মানে তন্ময় বাড়িতেই থাকবে। ওর চোখ মুখ কুঁচকে মুখে বালিশ গুজে আর্তনাদ করে উঠল। কিভাবে সামনাসামনি হবে? ঠিক এই সময় দরজায় করাঘাতের শব্দ। দীপ্ত উচ্চস্বরে ডেকে চলেছে। আপু, এই আপু, বড় মা ডাকছে। অরু দাঁতে দাঁত চেপে মরার মতো পড়ে আছে। সারা শব্দ করছে না। তবুও দীপ্ত উচ্চস্বরে ডেকে যাচ্ছে। তার থামার নাম গন্ধ নেই। একসময় দীপ্তর ডাকাডাকি থেমে গেল। দীর্ঘশ্বাস ফেলবে এর পূর্বেই তন্ময়ের ডাক। অরু। অরু হুড়মুড়িয়ে উঠে বসল। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল। শ্বাস ফেলতেও ভয় হচ্ছে। দ্বিতীয়বার তন্ময়ের কণ্ঠ ভেসে আসতেই নড়ে চড়ে উঠল। এত ডাকাডাকির কি আছে? না পেরে অরু জবাব দিল, হুম। নিচে আয়। আচ্ছা।
দ্রুত পায়ে বিছানা ছেড়ে ওয়াশরুম ঢুকে গেল। তন্ময়ের কণ্ঠ কেমন নিত্য দিনের মতো শোনালো, যেন গতকাল এমন কাহিনী সে করেনি। অথচ এদিকে অরু নিত্য দিনের মতো শান্তশিষ্ট থাকতে পারছে না। ফ্রেশ হয়ে দরজা খুলে উকি মেরেছে প্রথম। রাস্তা ফাঁকা দেখে দৌড় লাগালো। এক দৌড়ে সিঁড়ির সামনে নামতে নিয়ে থমকে গেল। সিঁড়ির শেষ প্রান্তে তন্ময় দাঁড়িয়ে কথা বলছে ফোনে। দোড়ো দোড়ো বুক কাঁপছে অরুর, লজ্জার সংকোচ তাকে ঘিরে ধরেছে। ওড়নার কোণা মুঠো করে ধরে রেখেছে। নিজেকে স্বাভাবিক করার পর্যাপ্ত চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা নত করে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে ওষ্ঠা খেল। পড়তে গিয়ে কোনো মতে নিজেকে সামলে নিল। লজ্জায় মাথা কাটা গেল তার। ওষ্ঠা খাবার সময় কি আর ছিল না? আশপাশ কোথাও নজর দিল না আর। তন্ময়ের দিক তো ভুলেও না। দ্রুত পায়ে ডাইনিংয়ের সামনে এসে চেয়ার টেনে বসে পড়ল। প্লেট উঠিয়ে টেবিলে নজর রাখল। কি নিবে বা খাবে দ্বিধাচরিত তার পাশের চেয়ার টেনে তন্ময় এসে বসেছে। অরুর ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। এতটা প্রেশারাইজ ফিল সে কখনোই করেনি। আজ তন্ময়ের উপস্থিতি বড্ড জ্বালাচ্ছে তাকে। তিলে তিলে মনে এনে দিচ্ছে আজে বাজে চিন্তা ভাবনা। জবেদা বেগম তন্ময়ের প্লেটে খাবার দিতে নিয়ে বললেন, না। সোজা সাপটা জবাব তার। জবেদা বেগম আর চোখে স্বামীর দিকে তাকালেন সাহায্যের জন্য। মোস্তফা সাহেব স্ত্রীর নজর দেখেও না দেখার ভান করে খাওয়াই মনোযোগী হলেন। জবেদা বেগম আর একবার চেষ্টা করলেন ছেলেকে রাজি করানোর জন্য। একটা গেট টুগেদার আছে, যেতে হবে। সময় নেই, এসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে। জবেদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। মাথা নত করে খেতে থাকা কলি হঠাৎ উঠে দাঁড়ালো শব্দ করে। খাবার ফেলে চলে যাবার জন্য পা বাড়ালো। জবেদা বেগম হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলেন, কলি হুড়মুড়িয়ে চলে গেল। জবেদা বেগম প্লেটে খাবার নিয়ে পিছু ছুটেছেন। মোস্তফা সাহেব কিছু বলতে চেয়েও বললেন না। কোনা চোখে ছেলেকে বিরক্ত নজরে দেখে নিলেন। সব ঝামেলার চূড়ান্তে রয়েছে তার এই ছেলেটা। আকাশ উত্তেজিত কণ্ঠে শুধালো, তোর বেস্টমেটদের গেট টুগেদার না? হুম। ওয়াও, গত বছর আমি গিয়েছিলাম না তোর সাথে? মারাত্মক লেগেছে। এক একজন এত ডিফারেন্ট অ্যান্ড ফানি, একদম বোর ফিল হয়নি। ভীষণ এনজয় করেছি। এইবার আসবি? না ভাই, আমার অলরেডি ইএম আছে। ওকে। ওর এতটাই অন্যমনস্ক ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল যে সে মোস্তফা সাহেবের ডাক শুনতে পায়নি। পুনরায় ডেকে উঠতেই ফিরে তাকালো। জি চাচু। রেজাল্ট কবে বেরোবে জানো কিছু? মাসের শেষের দিকে। কোন ভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ? পাবলিক অর প্রাইভেট, নাকি যেটাতে আছে ওটাতেই? পাবলিক। আমি ঢাবিতে চান্স পেতে চাই চাচু। দূর হয়ে যায় তো। অ্যাডমিশন টেস্ট দিতে কত পয়েন্ট চেয়েছে? এসএসসি আর এইচএসসি মিলিয়ে 8। এসএসসিতে তো A+ ছিল তাই না? জি। এইচএসসিতে কেমন করবে? মোটামুটি। ভর্তি হওয়ার জন্য পড়াশোনা শুরু করে দাও তাহলে। ও হ্যাঁ, এবার বিজ্ঞান বিভাগে কতটা আসন রয়েছে জানো? শুনেছিলাম 1795। মন দিয়ে পড়তে থাকো। জি। ব্রেকফাস্ট শেষ করে অরু সোফায় বসেছে। তার নাক পিটপিট করছে। দু একবার হাঁচি দিয়ে টিস্যু নাকে গুজে রেখেছে। সামনে দিয়ে দীপ্ত নেচে কুদে বেড়াচ্ছে। এই আসছে আবার যাচ্ছে। অরু দীপ্তের উপরেই কয়েকবার হাঁচি কাশি ছাড়তেই সে দৌড়ে পালালো নাকমুখ কুঁচকে। মোস্তফা সাহেবের সঙ্গে কথা শেষ করে তন্ময় অরুর সামনে এসে দাঁড়িয়েছে। অরু ঘুরে ফিরে আঁচ চোখে তাকে দেখে নজর সরিয়ে নিচ্ছে। বাঁ হাতের টিস্যুখানা পিঠের পিছনে লুকিয়ে রেখেছে। হাঁচি দিতে ইচ্ছে করছে, তবে নিজেকে দমন করে রেখেছে এই লজ্জাজনক কাজ করা হতে। তন্ময় খুব সাবলীল স্বরে জিজ্ঞেস করল, গেট টুগেদারে যাবি? নাক পিটপিট হাঁচি কাশি সব ভুলে বসল অরু। ফ্যাল করে তাকালো। অবিশ্বাস্য সুরে বলল, কি? গেলে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকিস।
তন্ময় টেবিল হতে মানিব্যাগ, সেলফোন এবং হাতঘড়ি নিয়ে বেরিয়ে পড়ল। দূরের সিঁড়িতে দাঁড়ানো দীপ্ত দৌড়ে তার পেছনে ছুটছে, হয়তো কিছু কিনে দিতে বলবে। ওরও ধ্যান মেরে তন্ময়ের যাবার পানে তাকিয়ে। সে আসলেই কিছু বুঝতে পারছে না। তন্ময়ের সঙ্গে গেট টুগেদারে সে কেন যাবে? মানে তাকে হঠাৎ করে কেন নিতে চাচ্ছে? কই আগে তো কখনো যেতে বলেনি। বিকেল থেকে ওরও বাড়ি জুড়ে বিচরণ করছে। চিন্তায় সে আধ পাগল প্রায়। কি করবে? যাবে নাকি না? তন্ময় তাকে জোর দিয়ে কিছু বলেনি, সাধারণভাবে বলেছে। তার মানে না গেলেও চলবে, যেতেই হবে এমন কোনো বিষয় নয়। কিন্তু মনে মনে ওরও যেতে চাচ্ছে, আবার একটু দ্বিধাবোধেও জড়িয়ে রয়েছে। তন্ময় বলেছে সন্ধ্যার আগে তৈরি হয়ে থাকতে। ঘড়ির কাঁটা 5টায় ঘুরছে। আর কত? এখন তৈরি হতে না গেলে তন্ময় তাকে ফেলে চলে যাবে। অবশেষে রুমের দরজা লাগিয়ে ওরু আলমারি খুলে বসেছে। কে পরবে ভাবতে ভাবতে সোনালি রঙের একটা 3 পিস বের করে বিছানায় রাখলো। এটাই পরবে। ফ্রেশ হয়ে এসে কামিজ পরে নিল। ধীরে সুস্থে তৈরি হয়ে গেল। নিজেকে পরিপাটি করে আয়নায় দেখল। কপালে ছোট পাথরের টিপ দিতে গিয়েও দিল না। বিছানায় বসে উঁচু জুতো জোড়া পরতে লাগলো। মিনিট 5 আগে পাশের রুমের দরজা খোলার শব্দ পেয়েছিল। তন্ময় নিশ্চয়ই রেডি হচ্ছে। ওরও জুতো পরে বসে রইল। তন্ময় ডাকলে তবেই বেরোবে, না হলে নয়। আচ্ছা, তাকে বেরোতে না দেখে যদি তন্ময় চলে যায়? হাজারো উল্টো পাল্টা চিন্তা ভাবনা মাথায় নিয়ে বসে থাকলো। 6:45 দরজায় করাঘাতের শব্দ। অরুর ঠোঁটে হাসি ফুটে উঠল। নিজেকে আর একবার দেখে নিয়ে দরজা খুলতে এগোলো। তার দরু দরু বুক কাঁপা কি বন্ধ হবে না? তন্ময় ইন করা কালো শার্ট পরেছে, কালো প্যান্টের সঙ্গে। হাতে বড় কালো রঙের একটা ঘড়ি পরেছে। আপাতত মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। চিরচেনা সেই সুবাস ভেসে আসছে নাকে। তন্ময়ের এই পারফিউমের ঘ্রাণ অরুর খুব পছন্দের। আর চোখে তন্ময়ের গম্ভীর মুখে দৃষ্টিপাত দিল। তার চোখজোড়া অন্যমনস্ক ভঙ্গিতে তন্ময়ের পাতলা ঠোঁটে চলে গেল। গরম মুখ নিয়ে মুহূর্তেই অন্য পাশে ফিরল। ধুকপুক শুরু হয়েছে ভেতরে। নিস্তব্ধ গাড়ির মধ্যে তন্ময়ের পাশে বসে থাকাটাও দায়ী হয়ে দাঁড়িয়েছে। ওরও শুনেছে তারা ধানমন্ডি 33-এ যাচ্ছে। মোবারক রেস্টুরেন্টের ছাদ বুক করা। সেখানেই গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। সে ভীষণ নার্ভাস। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তার নাকের ডগায়ও বিন্দু ঘামের দেখা মিলছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। তন্ময় অরুর পাশের কাজ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে দমকা হাওয়া ছুঁয়ে দিল অরুকে। পর্যাপ্ত শ্বাস প্রশ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। আর চোখে তন্ময়ের দিকে তাকালো। মিনমিনে সুরে বলল, অনেক মানুষ থাকবে সেখানে। হুম, আমার যাওয়াটা স্বাভাবিক দেখাবে কি? গেলেই বুঝবি। এটা কোনো সুন্দর উত্তর হতে পারে? একদম নয়। ফালতু ছোটলোকই উত্তর। এত বড় বন্ধু বান্ধবদের গেট টুগেদারে তাকে কেন নিচ্ছে? অরুকে বিষয়টি এতটাই ভাবাচ্ছে যে তন্ময়ের করা গতকালের কীর্তিকলাপের বিষয় ভুলে বসল। রেস্টুরেন্টের পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। সেখানে গাড়ি পার্ক করে বেরিয়ে এসেছে তন্ময়। পরপর অরুও বেরোলো। খুঁড়ে খুঁড়ে তন্ময়ের পিছু হাঁটছে। চারপাশে নজর বোলাচ্ছে। খুব সুন্দর পরিপাটি পরিবেশ চারপাশে। অরু মার্জির সঙ্গে কম বেশি অনেক রেস্টুরেন্টে গিয়েছে, তবে এটাই কখনো আশা হয়নি। কিন্তু পরের বার মার্জিকে নিয়ে ঠিক আসবে। এই রেস্টুরেন্টের খোলামেলা পরিবেশ তার ভীষণ পছন্দ হয়েছে। সদর দরজার সামনেই দারোয়ান। তন্ময়ের সেলফোন বেজে চলেছে সমানে। এতক্ষণ যাবৎ একটা কলও রিসিভ করেনি। এবার রিসিভ করলো। হুঁ হ্যাঁ করে রেখে দিল। ঘুরে তাকালো। অরু এখনও তার থেকে 5 হাত দূরে। ধীরে সুস্থে হাঁটছে নাকি দ্রুত বুঝতে পারল না। তবে অরুর মতে সে দ্রুত হাঁটছে। হাঁটছে বললে ভুল হবে। দৌড়চ্ছে এক প্রকার। তাও তন্ময়ের পাশাপাশি থাকতে পারছে না। তন্ময়ের কাছাকাছি আসতেই তার কাঁধ পেঁচিয়ে ধরল তন্ময়। অরু কিছুটা কেঁপে উঠে অবাক দৃষ্টিতে তাকালো। তন্ময় তাকে নিয়ে সামনে অগ্রসর হতে নিয়ে বলল, ওরা ফান লাভিং পারসন, আবল তাবল বকে, সেগুলো কানে নেওয়ার প্রয়োজন নেই। খারাপ লাগলে আমাকে জানাবি, বোঝা গেল? অরু মাথা দোলালো। ছটফট করে রয়ে গেল তন্ময়ের বাহুতে। এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছে। উপলব্ধি করছে মানুষের চাহনি। ভীষণ লজ্জাও লাগছে বটে। এভাবে ধরে হাঁটার কি আছে? মানুষজন নিশ্চয়ই ভাববে তারা প্রেমিক প্রেমিকা। আসলেই কি?
তন্ময় তো স্বীকারোক্তি দিয়েছে তার জীবনের একমাত্র নারী শুধু অরু। তার মানে দাঁড়ায় তন্ময় তো তার প্রেমিক। ভাবলেই অরুর মন আকাশে উড়তে লাগলো ডানা মেলে। সে কখনো কল্পনা করেছে কি তার এই সুন্দর ভাই তার প্রেমিক হয়ে যাবে? অরু মিটিমিটি হেসে তাকালো, দেখলো তন্ময় তার দিকেই তাকিয়ে। অরুর হাসি গায়েব হয়ে গেল তৎক্ষণাৎ। তন্ময় আগ্রহী স্বরে জিজ্ঞেস করলো, কি ভাবছিস? কই কিছু না। মিটিমিটি হাসছিলি কেন? কোথায় হাসছিলাম? আমি দেখলাম। আমি কি হাসতে পারবো না? না, হাসতে পারবি না। যেখানে সেখানে হাসার প্রয়োজন নেই তো। অরু মুখ গোমড়া করে রাখল, তবে মনে মনে সে মিটিমিটি হেসেই চলেছে। আজ সে খুব সুন্দর অনুভব করছে, ভীষণ ভালো লাগছে তার। সাথে একটা বাজে রকমের ইচ্ছে জেগেছে মনে, তন্ময়কে শক্ত করে জড়িয়ে ধরতে চাওয়ার ইচ্ছে। ছাদে পারাক দিয়ে দেখতে পাওয়া যাবে পাপাসে সবুজ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গ্রিনল্যান্ডে স্বাগতম। নামটির যথার্থ পরিচয় দিয়েছে ফ্লোরে সবুজ ঘাসের মেলা। বোঝার উপায় নেই যে এখানে প্লাস্টিকের ঘাসের ব্যবহার হয়েছে। দেওয়ালেও সমান তালে ঘাসের ব্যবহার। মধ্যিখানে 2 লাইন গেঁথে বড় দুটো টেবিল গিয়েছে। আসন দেওয়া রয়েছে মোট 40 জনের। ড্রাম, গিটার এমন নানান রকমের বাদ্যযন্ত্র রয়েছে আশেপাশে। গোল কুশন বালিশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনেকেই। এতগুলো অজানা মানুষ একত্রে দেখে অরু হকচকিয়ে গেল। সেই মানুষগুলোর নজর তন্ময়ের উপর পড়তেই এক একজনের চিৎকার চেঁচামেচি শুনে সে তন্ময়ের পেছনে চলে এলো। ভয় ধকধক করছে ভেতরটা। এক প্রকার গুটিয়ে গিয়েছে সে। এমন হট্টগোল মোটেই আশা করেনি। 12-14 জন পুরুষ হবে একত্রে এবং প্রত্যেকে স্যুটকোট পরে। এক একজন পুরুষের পাশে সুন্দরী নারী দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে তাদের জীবন সঙ্গিনী। তারা দিব্যি তন্ময়কে দেখে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে চলেছে, এই আমাদের জ্যাম চলে আসছে, সাইড সাইড জায়গা দেন। এই বেটা, এত বড় তন্ময় মানে? তোরটা কি ছোট? এই মাদার বোর্ড, তুই এত বড় বলতে কি বুঝাইছিস? এটা আগে বল। শালা অস্টিল, তুই দেখে আসছস বিগ না স্মল? গে অ্যাক্ট। আইস দেখাবো ছোট না বড়। ওরও ফ্যালফ্যাল নয়নে এক একজনের কথাবার্তা শুনে যাচ্ছে। ভীতু সে একটি কথার মানেও বুঝে ওঠেনি। কি রেখে কি বলছে ভালোভাবে শুনতেই পারছে না। বুঝবে তো দূরের বিষয়। সে বরং আলগোছে তন্ময়ের শার্টের একটি অংশ চেপে রেখেছে। তার দৃষ্টি ঘুরে ফিরে সকলকে দেখছে। একসময় দৃষ্টি দিয়ে থামল ইব্রাহিমের দিকে। ইব্রাহিম একটি গ্লাস হাতে বসে আপাতত ঠিক অরুর দিকে তাকিয়ে মুচকি হেসে চলেছে। গ্লাসের সাথে গ্লাস মেরে উচ্চস্বরে বলল, তোরা ইম্পর্টেন্ট গেস্ট মিস করে যাচ্ছিস। ইব্রাহিমের আঙ্গুল তোলায় এবার সকলেই তন্ময়ের পেছনে তাকালো মনোযোগ দিয়ে। সুঠাম দেহের তন্ময়ের পেছনে পাতলা ছোট গড়নের অরুকে লক্ষ্য করা আসলেই কষ্টসাধ্যের বিষয়। কিছু সেকেন্ডের নিস্তব্ধতা বয়ে গেল। পরপর পুনরায় হই হুল্লোড়ের শব্দ। মাহিন অধৈর্য গলায় শুধালো, এটা অরু না? সারা অশিক্ষিত, সূর্য পূর্ব দিক থেকেই ওঠে। ইয়াক। অরু এখনো চমকে তাকিয়ে। সকলেই তার নাম জানে। কিভাবে জানে? সে তো এই প্রথম তাদের দেখছে। এর আগে কখনো দেখেনি। তন্ময় বন্ধু বান্ধব বাড়িতে আনে না খুব একটা। ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম হাতে গোনা। 2-1 বার এসেছে। আর সকলেই তাকে কেমন নাম ধরে মজার সুরে কথা বলে চলেছে, যেন বছর বছর ধরে তাদের সম্পর্ক পরিচয় চেনা জানা। তন্ময় মাথা ঘুরিয়ে অরুর দিকে তাকালো। এগিয়ে নিয়ে গেল তার বন্ধু বান্ধবদের সামনে। চোখে চোখ রেখে নরম সুরে বলল, They are my friends. অরু ছোট স্বরে সালাম জানালো।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জবাবখানা সকলের থেকে ফিরে আসলো। তন্ময় একটি কুশন এগিয়ে দিয়ে বসতে ইশারা করলো অরুকে। অরু বসলো জড়সড় হয়ে। তার পাশেই তন্ময় বসেছে ছুঁই ছুঁই হয়ে। সর্বদা গম্ভীর মুখের তন্ময়কে এখন আর গম্ভীর লাগছে না। সে মুচকি হেসে তাকিয়ে বন্ধুদের পানে দু একবার মাথা দুলিয়েছে, কথা বলছে। এক সুন্দর পরিবেশ, হাসাহাসির ঝড় বসেছে। ঠাট্টার সুরে রিহান বলে, হাসাহাসির ঝড় নেমে এলো। ইব্রাহিম হাসিতে লুটিয়ে পড়েছে। চোখের কোণে তার জল জমেছে। নিজেকে সামলে চোখের কোণ মুছে নিল। মাহিন অতিষ্ঠ সুরে ভেঙালো, সেই তন্ময়টা নিয়েই ওর যত মাথা ব্যথা। দেখে আসছে যে বড়, আর তোরটা, ওটা যে ছোট। সোহানি জানে? এই সোহানি, এটাকে ডাক্তার দেখাস না কেন? রিহান সকলের থেকে বেশি দুষ্টু প্রকৃতির, তা তার হাবভাবে বোঝা যাচ্ছে। তার পাশে ফর্সা লম্বা চওড়া দেখতে মেয়েটি হলো সুহানি। ওরও মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখল। কথাবার্তায় বুঝে নিয়েছে মেয়েটিও তন্ময়ের ফ্রেন্ড সার্কেলের একজন। তুই তোকারি তো আর যে সে লোক করে না। লক্ষ্য করেছে তন্ময়কেও তুই করেই সম্বোধন করেছে, ইভেন রিহানকেও। সুহানি নাক কুচকে বলেছে। রিহান বুকে হাত চেপে রেখেছে। রসিকতা সকলের মধ্যে বিদ্যমান। মাহিনের বাপাসের ছেলেটা সৈয়দ, শান্ত শিষ্ট ধরনের। তবে এবার মুচকি হেসে অরুকে জিজ্ঞেস করল, ওরু তো এবার ইন্টার পরীক্ষা দিয়েছ না? তুমি করে বলছি, কারণ ভীষণ ছোট। আমাদের সকলের মাস্টার্স কমপ্লিট, বুঝলে? আমরা তোমাদের সিনিয়রের ঘরের সিনিয়র। তা এত বড় সিনিয়র বয়ফ্রেন্ড পেয়ে কেমন বোধ করছো? তার উপর সিনিয়র বয়ফ্রেন্ড কাজিন। ওহো। অরু আর চোখে তন্ময়ের দিকে তাকাচ্ছে মাথা নত করে। ঠিক কত প্রকার লজ্জা সে পাচ্ছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রীতিমতো গালে গরম আভাস পেয়ে চলেছে। মাথা তুলে তাকাতে পারছে না। তন্ময় ঠোঁটে স্মিত হাসি রেখে আছে। অরু খুব সময় নিয়ে নিচু স্তর স্বরে বলল, জি, ইন্টার দিয়েছি। বি কমফোর্টেবল ওরু। আমরাই তো। সৈয়দের পাশে রুবেল বসে। সে শুধু হেসেছে এবং টুকটাক মতামত দিয়েছে। এবার সেও কথা বলল, এমন সুন্দরী শান্তশিষ্ট পিচ্চি কাজিন আমাদের নেই কেন? তাহলে তার মেয়ে খুঁজতে হতো না। বাচ্চাকাল থেকে পড়িয়ে শিখিয়ে নিজের মতো বড় করে বিয়ে করে ফেলতাম। কাজিনগুলো সব বিয়ে শাদি করে আঙ্কেল বানিয়ে ফেলেছে। সব লাগ তন্ময় চাচার। অরু টান টান হয়ে বসে। ঘন ঘন তন্ময়ের দিকে তাকাতে ইচ্ছে করছে, কারণ তন্ময়ের হাত তার পিঠে। একটু পর পর বলিয়ে দিচ্ছে, যেন শান্ত করছে অরুকে। কিন্তু অরুর তো অস্বস্তি হচ্ছে না। একটু লজ্জা এবং ভয় লাগছে, তেমন ভালোও লাগছে। ইব্রাহিম শব্দ করে হেসে উঠল। শান্ত, তাও ওরও অসম্ভব। সুহানি হেসে শুধালো, দুষ্টু না, দুষ্টুর নানি। তন্ময়কে নাকে দড়ি লাগিয়ে ঘোরায়। অচেনা মানুষের সামনে এমন পুতুল সেজে থাকে, কিন্তু বাড়িতে ও একটা জলজ্যান্ত জ্বালানি। অরু লজ্জায় মাথা নত করে রেখেছে। মনে মনে ইচ্ছে মতো বকে দিল, পেয়ে নিক একবার সামনে। ইতর বাটপার একটা। মাহিন ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করল, সত্যি নাকি তন্ময়? তন্ময় উচ্চস্বরে করে হেসে উঠল। হাসির শব্দে অরু ফ্যালফ্যাল নয়নে তাকালো। বন্ধুদের সঙ্গে তাহলে তন্ময় এমন থাকে? কতটা সুন্দর লাগছে তার আইডিয়া আছে লোকটার। অরুর বুক দুরু দুরু করে কেঁপে উঠছে। বুকে অশান্তি অনুভব করছে। এভাবে তার সামনে কেন হাসে না? এই যে হেসেছে বলে গহ্বরে হারিয়ে গিয়েছে মায়াবী চোখ দুটো, ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তা তো অরু ভালোভাবে দেখতেই পারছে না। তন্ময় হেসে বলল, ঝুলন্তপনায় ঘেরা ড্রামা বা মুভিজ দেখতে হয় না, শি ইজ এনাফ। সুহানি হেসে বলল।
ওরও অন্যমনস্ক হয়ে পড়েছিল। সুহানির কথায় পুনরায় লজ্জায় হতভম্ব হয়ে গেল। পরপর বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। নানান রকমের বিষয় নিয়ে কথা বলছে। ওরও মনোযোগ দিয়ে শুনছে। এক সময় ওয়েটার এসে ড্রিঙ্কস দিয়ে গিয়েছে। সে ম্যাজেন্টা নিয়েছে। ধীরে সুস্থে একটু একটু করে খেয়ে চলেছে। এর মধ্যেই সুহানি এবং উপস্থিত কিছু মেয়ের সাথে তার কথাবার্তা হলো। তাদের কথাই ওরও বুঝতে পারল তারা সবাই তাকে চেনে। তন্ময়ের সেলফোন থেকে নাকি ছবি দেখেছে। মজার মজার অনেক ইনসিডেন্ট শুনেছে। ওরও বাকরুদ্ধ হয়ে পড়ল। নাহিন দুষ্টু সুরে বলল, তোমাকে মজার একটি বিষয় বলি ওরও। তখন আমরা মাস্টার্স প্রথম বর্ষে তন্ময়কে আমাদের ক্লাস লিডার তন্নি প্রপোজ করে। মাঠে ভরা জনগণ। পাবলিক প্রপোজ বোঝো তো, পাবলিক প্রপোজ করে বসে। সেই কি কাণ্ড, ভাবতেই হাসি চলে আসছে। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল। তার সঙ্গে বাকিরাও যোগদান করেছে। কিন্তু ওরও অধীর আগ্রহে অপেক্ষা করছে বাকিটা শোনার জন্য। মাহিন বলল, বাকিটা আমি বলি শোনো। তন্ময় খুব নিট অ্যান্ড ক্লিন, এটা আমরা সকলেই জানতাম। ও আগে থেকে ছোট গার্লফ্রেন্ড বাড়িতে বড় করেছে, তা তো আর তন্নি বেচারি জানে না। ও তন্ময়ের পেছনে আঠার মতো লেগে পড়ল। কি খাটনি না খাটছিল এই মেয়েটাকে সরাতে। ওর চোখ মুখ অন্ধকার করে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় জিজ্ঞেস করল, খারাপ লাগছে? না। ঠান্ডা লাগছে? হুম ডিসকমফোর্ট ফিল করলে জানাবি। হুম নাহিন দীর্ঘশ্বাস ফেলে পড়ল, হাউ কিউট! এই কেয়ারিং তন্ময়কে আমি প্রথম দেখছি। মি টু। অরুর বলতে ইচ্ছে করল সেও এই প্রথম দেখছে। এমন কেয়ারিং হাস্য উজ্জ্বল সুন্দর তন্ময় আগে দেখেনি বললে ভুল হবে, খেয়াল করেনি। মাহিন তন্ময়ের উদ্দেশ্যে বলল, এই তুই এইভাবে তুই তুকারি করছিস কেন ওরুকে? অভ্যেস। তন্ময়ের ছোট জবাব। থেমে আবারও বলল, পরিবর্তন করা যাবে বলে মনে হয় না। জানটান ডাকিস না। নাম মানে কোনো নিক নাম দিস নাই? অরু লজ্জায় পুনরায় হতভম্ব হয়ে রইল। তন্ময় আগেই যেই ওয়ার্নিং দিয়েছে তাকে, তার যথাযথ কারণ রয়েছে বলে মনে হচ্ছে অরুর। বন্ধুদের মশকরারগুলো তন্ময় কি ইজিলি হ্যান্ডেল করছে? যে যা বলছে সে সেটাই মেনে নিচ্ছে, জবাব দিচ্ছে। অরু চুপচাপ জড়সড় হয়ে সকলের আলাপ আলোচনা শুনে গেল। ডিনার শেষ করে সকলে পুনরায় শুয়ে বসে রয়েছে। মজা মাস্তি থামেনি তাদের এক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ পর রুবেল গান নিয়ে কথা তুলেছে। ব্যাস, সকলের রিকোয়েস্ট মেনে রিহান গান গাইল সুহানির জন্য। একটা বাংলা রোম্যান্টিক গান। অরু সমানে হাতে হাত ছুঁয়ে তালি দিচ্ছে। লাজুক হেসে মনোযোগ সহকারে শুনছে। কি সুন্দর গেয়েছে। নিশ্চয়ই প্রায়শই গান গায় তারা। গান শেষ হতেই একসময় রূপম বলল, অরু, তোমাকে তন্ময় গান শুনেছ তো? অরু প্রায় সময় শুনেছে তন্ময় ভালো গান গায়, গিটার বাজাতে পারে, কিন্তু কখনো শোনেনি। অরু মাথা নাড়ল, শোনেনি। মাহিন চেঁচিয়ে উঠল, কি বলো, তোমাকে গান শোনায়নি? পৃথিবীতে এমন প্রেমিক আছে নাকি যে নিজের প্রেমিকাকে গান শোনায় না? আরে, ওদের বিষয়টা তো ভিন্ন অন্যদের থেকে। দে আর কাজিনস। তাতে কি কাজিনদের চান্সও আরও হাই মাম্মা। এই বেটা, চল তাড়াতাড়ি গান গেয়ে শোনা একটা অরুকে। চুপসে গেল অরু। সকলের নজর তার উপর, এমনকি তন্ময়ের। সেও তাকিয়ে তার রায় জানার জন্য। লজ্জায় এখান থেকে অরু লাফিয়ে উঠে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে তন্ময়ের মুখে গানও শুনতে চায়। অবশেষে হালকা মাথা দোলালো। মুহূর্তেই রিহান তার হাতের গিটার ছুঁড়ে মারে তন্ময়ের দিকে। ইব্রাহিম উৎসাহ দিল। চল শুরু কর। তন্ময় গিটার হাতে মাথা নত করে গিটারে টুংটাং শব্দ করছে। অরু ধ্যান মেরে দিয়ে তাকিয়ে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। ঠিক কতটা এক্সাইটমেন্ট তার ভিতরে কাজ করছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে কখনো কল্পনা করেনি তন্ময় তার জন্য গান গাইবে।
গম্ভীর তন্ময়কে এভাবে কল্পনা করার সাহস সে জীবনেও পায়নি। পরিবেশ শান্তশিষ্ট হয়ে গেল মুহূর্তেই। কোনো শব্দ নেই, সকলেই নিশ্চুপ হয়ে রয়েছে। তবে ঠোঁটে মৃদু হাসি। মাহিন আঙুলের সাহায্যে শীষ বাজিয়েছে দুবার। ইব্রাহিম মোবাইলের ক্যামেরা অন করে দিয়েছে। তন্ময়ের ভারী গভীর কণ্ঠের স্বর ধীরে শোনা গেল। জবেদা বেগম সাবিহার রুমে এসেছেন। তিনি মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি প্লেটে সাজিয়ে এনেছেন, সঙ্গে গোস্ত এবং পাশে সামান্য আচার দিয়ে। সাবিহা কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। তখন সে মোবাইল হাতে পায়চারি করছিল কক্ষ জুড়ে। মায়ের হঠাৎ আগমনে দাঁড়িয়ে পড়ল। নাকে ভেসে এলো সুগন্ধ। ঘ্রাণে চারিপাশ মো মো করছে। হেসে শুধালো, কি এনেছ? খিচুড়ি মনে হচ্ছে। জবেদা বেগম প্লেট টেবিলের ওপর রাখলেন। সঙ্গে সঙ্গে সাবিহা উড়ে গিয়ে বসল চেয়ার পেতে। কোনো মতে এক ঢোক পানি খেয়ে খিচুড়ি খেতে শুরু করেছে। জবেদা বেগমের রান্নার হাত চমৎকার। তার হাতের ভুনা খিচুড়ি চেটেপুটে খেতে হয়। সাধারণ একটি খাবারও জবেদা বেগমের হাতে সুস্বাদু হয়ে ওঠে। তিনি সাবিহার পাশে গিয়ে বসেছেন। আগ্রহী চোখে মেয়ের খাওয়া দেখছেন। খাওয়ার এক পর্যায়ে সাবিহা হেসে বলল, কিছু কি বলবে মা? জবেদা নড়ে চড়ে বসলেন। তিনি কিছু নয়, অনেক কিছু বলতে এসেছেন। অনেক দিন ধরেই মেয়ের সাথে একান্তভাবে কথা বলতে চাচ্ছিলেন, তবে সময় হয়ে উঠছিল না। আজ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব অফিসে আছেন। মুফতি বেগম পাশের বাড়িতে রয়েছেন। সুমিতা বেগম ভাইয়ের বাড়িতে গিয়েছেন। দীপ্ত আকাশের সঙ্গে বেরিয়েছে রবি বান্ধবীর বাড়িতে। ওরও তন্ময়ের সাথে বেরিয়েছে। বাড়িতে আপাতত তিনি আর তার মেয়ে ছাড়া কেউ নেই। এটাই তো ভালো সুযোগ মেয়ের সাথে আলাপ করবার। তিনি বলেছেন, খেয়ে নে, ধীরে সুস্থে বলি। এই তো খাওয়া শেষ, হাত ধুয়ে আসি। সাবিহা ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে ফিরেছে। একটা টিস্যু নিয়ে সেটাই হাত মুছতে নিয়ে জবেদা বেগমের সামনে বসল চেয়ার পেতে। হেসে বলল, দেখি বলো, কি বলার আছে তোমার? জবেদা বেগম আলাপের সুর তুলেছেন মেয়ের শৈশব কৈশোরের বিষয় নিয়ে। একটুখানি ছিলি, মনে হয় এই তো গতকাল ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে দৌড়েছিস। তন্ময় ধমক দিতেই কেঁদে কেটে আমার পিছু পিছু ঘুরে বেড়াটি আঁচল ধরে। ভাইয়া মেরেছে বলে গুনগুন করে দেখ সময় কতটা পরিবর্তন হয়ে যায়। সেই ছোট্ট মেয়েটা আমার কি সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধ এসে চলেছে সামনে। নাকে মুখে দম ফেলার সময় নেই। সাবিহার ঠোঁটের স্মিত হাসি থমকে গেল। একসময় ঠোঁটের থমকে যাওয়া হাসি বিলুপ্ত হয়ে গিয়েছে। থমথমে অবস্থা মুখশ্রীর। মায়ের পানে এক দৃষ্টিতে তাকিয়ে জবেদা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মা আমার এভাবে জেদ ধরে থাকে না। তুই এখন আর ছোট নেই, বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। তোর কথায় তোর বাবা এতগুলো বছর বিয়ের বিষয় এড়িয়ে এসেছে, কিন্তু এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশীদের কানাঘুষা সমালোচনা তো চলছেই। আজকাল আত্মীয় স্বজনও মুখের উপর কথা বলছে। এভাবে আর কতদিন? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। তার বলার মতো কিছুই নেই। সে কি করবে বুঝতে পারছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি যে তার বোঝার বাইরে। দিশেহারা অবস্থায় উঠে দাঁড়ালো। মোবাইল বেজে চলেছে। অয়নের কল। সাবিহা ফোন সাইলেন্ট করে টেবিলে রেখে দিল। জবেদা বেগম পুনরায় বললেন, আশরাফুল ভাইয়ের কথা মনে আছে তোর? তোর বাবার বন্ধু, ওই যে আমাদের পাশের বাড়ি থাকতো। বাড়ি বিক্রি করে সুইজারল্যান্ড শিফট হয়েছিল না? তারা ফিরে এসেছে। তার ছেলে মুবিনের কথা নিশ্চয় মনে আছে। তোরা দুজন একসঙ্গে খেলেছিলিস, মনে আছে বুঝি? তোর বাবা ছেলের সম্পর্কে খোঁজ নিয়েছে। ভীষণ ভদ্র এবং সুশীল, শিক্ষিত, মার্জিত, সব দিক দিয়ে পারফেক্ট। আশরাফুল ভাই প্রস্তাব দিতেই তোর বাবা সন্তুষ্ট হয়েছেন। আমারও ভালো লেগেছে। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবেন তারা। অবশ্য তোকে তাদের দেখা, তবুও সামনাসামনি দেখে নিবে না হয়। ছেলের সাথে একটু কথা বল, ভেবে দেখ, তারপর। আমার মনে হয় তোর পছন্দ হবে। মেয়েকে ভাবনা চিন্তা করার সুযোগ দিয়ে
জবেদা বেগম প্লেট হাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা চাপিয়ে গেলেন। জমিনে স্তব্ধ বিমূঢ় দৃষ্টি রেখে সাবিহা দাঁড়িয়ে থাকল। নড়ল না বেশ খানিকক্ষণ। পা জোড়া ধরে গিয়েছে, তবুও দাঁড়িয়ে। মস্তিষ্কের মধ্যে জটিল জট বেঁধেছে। সব কিছু ঘোলাটে লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে সাবিহার। কি করবে সে? ভারী পা জোড়া টেনে বিছানায় বসল। মুখমণ্ডল দুহাতের ভাঁজে গুজে ডুকরে উঠল। সাধারণ একটা মেয়ে সে, বাবা মায়ের পরিবারের দুলালি। তেমন শক্তিশালী হৃদয় বা মস্তিষ্ক তার নেই। খুব অল্পতেই কষ্ট পায়, ভেঙে পড়ে। আজও একই অবস্থা। ঘড়ির কাঁটা ঘুরছে 10:45। অরু তন্ময়ের পেছন পেছন গাড়িতে উঠে বসেছে। এখন তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। রাত হয়েছে অনেক। মোস্তফা সাহেব বেশ কয়েকবার কল করেছেন। তন্ময় ঘণ্টাখানেক আগে কল রিসিভ করে আসছি বলে কেটে দিয়েছে। এখনও অবধি আর একটি কল সে রিসিভ করেনি। সিটবেল্ট বেঁধে অরু গালে দুহাত চেপে ধরল। গাল গরম। শুধু গাল নয়, ঘাড় থেকে সম্পূর্ণ মুখ গরম হয়ে আছে। এতটা ভয়ঙ্কর লজ্জার সম্মুখীন যে হবে কে জানত। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অরুর।